আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কে রেফারি, কে খেলোয়াড়, গোল দিচ্ছে কে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে রাজনীতি নিয়েই আলোচনার বিষয়। রাজনীতি আজকে সব দলই জুলাই সনদ নিয়ে বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বক্তব্য আছে, জামায়াত ইসলামী থেকে আছে, এনসিপিও কথা বলেছে। আমি ডক্টর রেজাউল করিমকে দিয়ে শুরু করতে চাই। আমাদের বিষয় কে রেফারি, কে খেলোয়াড়, গোল দিচ্ছে কে। আমি আলোচনায় যাবার আগে আমি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য উল্লেখ করতে চাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরও ২-৩টি রাজনৈতিক দল একই পক্ষ। আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়, সেই হিসেবে জাতির পক্ষের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তিনি তার কথায় বেশ কয়েকটি বিষয় আছে যে তিনি বলছেন যে কয়েকটি রাজনৈতিক দল একই পক্ষ, বিএনপি, বা তিনি বলছেন যে বিপক্ষেই খেলছিলাম। রাজনৈতিক দলগুলোর বা যারা আছে তাদেরকে তিনি খেলার অংশ হিসেবে বলছেন, এবং রেফারি বলছেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বা সরকারি পক্ষ থেকে। আসলে আমি আপনার মন্তব্য জানতে চাই এই বিষয়ে। গোল আসলে কে দিচ্ছে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, টিভির যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সঞ্চালক এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক, প্রথম কথা হচ্ছে যে আসলে না, বাংলাদেশের যে প্রেক্ষাপটটি এসে জুলাই অভ্যুত্থান বিপ্লবের পরে আমরা এসে দাঁড়িয়েছি, এখানে মূলত রেফারি অথবা কে গোল দিচ্ছে এগুলো থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ এই অভ্যুত্থান পরবর্তী একটি সংস্কার, একটি নতুন অভ্যুদয়ের যে বাংলাদেশ, এবং বিশেষ করে বিগত দিনের এখানে যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, আমাদের দীর্ঘদিনের মানুষের যে জনগণের উপরে যে নিপীড়ন, বিশেষ করে আপনাকে ভোটের যে মানুষের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, সেই জায়গাটিতে সবারই প্রত্যাশা তৈরি হয়েছে যে এই নতুন বাংলাদেশে আমরা ঐক্যমতের ভিত্তিতে সংস্কার, বিচার এগুলোর মাধ্যমেই দেশে এগিয়ে যাবে। এটাই হচ্ছে গভর্নমেন্টেরও কমিটমেন্ট ছিল এবং জনগণেরও প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার জায়গা থেকেই রাজনৈতিক দলগুলো লম্বা সময়ব্যাপী এখানে ডিসকাশন করেছে। এখানে খুব চমৎকার বিষয় যেটা ছিল সেটি হচ্ছে আলোচনা হয়েছে, এখানে দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, এবং আবার দেখলাম যে এগুলোকে অ্যাকোমোডেট করে একটা জায়গায় আসবার জন্যে ঐকমত্য কমিশন চেষ্টা করেছে। এখানে উল্লেখিত বিষয় ছিল যে সম্ভবত আমরা যেটা লক্ষ্য করছি, সম্ভবত না, অ্যাকচুয়াল আমরা যেটা দেখেছি, বিএনপি প্রথম থেকেই কিন্তু এই সংস্কার কার্যক্রমে তাদের অসহযোগিতার মানসিকতাটা আমরা বেশি লক্ষ্য করেছি, এবং তাদের অধিকাংশ ব্যাপারেই তারা তাদের দ্বিমত তারা পোষণ করেছে। এটা তারা বলছে সবসময় যে সংস্কারের পক্ষেই তারা 31 দফার কথা বারবার বলছেন যে পারে না, এটা তো ওনাদের দলীয় একটা সংস্কারের প্রস্তাবনা ছিল, কিন্তু সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সংস্কার, যে আলোচনা, সেখানে তো ভিন্ন মত থাকবে, এটা পার্ট অফ ডেমোক্রেসি, সেখানে তারা অসহযোগিতা করছে। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি অধিকাংশ জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল। তারপরেও যে মৌলিক বিষয়গুলোতে একমত হয়েছে, সেটাকে আমরা এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটা গুড সাইন দেখি। দেখুন, বাংলাদেশে আমি এই প্রেক্ষাপটকে আমি দুই ভাগে দেখি। একটি হচ্ছে যে দুটি গুরুত্বপূর্ণ জায়গা, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একসাথে বসার প্র্যাকটিস দীর্ঘদিন নেই, কোনো উত্তেজনা ছাড়া তারা বসে নেই, কিন্তু এই বিপ্লব পরবর্তী আমরা দেখেছি সব রাজনৈতিক পক্ষগুলো একসাথে হয়েছে। আবার আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো সহনশীলতা ছিল না। এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে রাকসু পর্যন্ত অনেক ইলেকশন হয়েছে অনেকগুলো বড় ইউনিভার্সিটিতে, সেখানেও কিন্তু আমরা কোনো মারামারি, হট্টগোল এগুলো দেখিনি, কিন্তু উত্তেজনা ছিল, বাকযুদ্ধ ছিল। আমি এটাকে দুইটা গুড সাইন হিসেবে আমি দেখতে চাই। এখন যেটা হয়েছে, বিএনপি আজকে আমরা প্রথম যখন এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা গ্রহণ করেছে, এর কিছুদিন পরেই আমরা শুনতে পেয়েছি বিএনপির খুব রিসেন্ট একটা ইলেকশনে তাদের ডিমান্ডে তারা কথা বলা হয়েছে। কিন্তু রিসেন্ট ইলেকশন তো
একটা আলাপ আলোচনা করে হতে হবে, কারণ ইলেকশনের টাইম ফ্রেম তো আমাদের এই ফেব্রুয়ারি না, অথবা যে সরকারের কাছে ইলেকশন চাওয়া হচ্ছে সেই সরকারও কোনো অথরিটি না, এটা আমাদের জনগণের অভিপ্রায়ের একটা সরকার, সমর্থিত একটা সরকার। তার মানে হচ্ছে এই যে একটা বিপ্লব হয়ে গেল, এটাকে একটা লিগ্যাল ফ্রেমের মধ্য দিয়েই কিন্তু সেই নির্বাচনটা করতে হবে। সেই জন্যই কিন্তু আমাদের এই আলাপ আলোচনার জায়গাটি, প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে এবং আমাদের রাজনীতিবিদরা সেটা করেছে। কিন্তু বিএনপি প্রথম দিকে এটাকে এই সরকার বৈধ কিনা, এই সরকারের প্রতি সমর্থন অবৈধ, অনেক রকম কথা আমরা শুনেছি। পরবর্তীতে তারা আন্দোলনে একরকম ঘোষণা করে ফেলেছে, যে অর্থাৎ যমুনা ঘেরাও করা হবে, ইউনূস সাহেবের বিরুদ্ধে তারা তাদের স্ট্যান্ড নিয়েছে। আমি মনে করি সেই জায়গায় যে বিজ্ঞচিতভাবে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ, কিন্তু তারপরেও তিনি একটা রাজনৈতিক বিজ্ঞচিতার পরিচয় দিয়ে তিনি তার দলকে এই সরকারের সাথে একটা আলোচনার ভিত্তিতে এগোনোর জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা দেখলাম যে ইউনূস সাহেব সেখান থেকে লন্ডন চলে গেলেন। এখানে ইলেকশনের একটা ডেট কিন্তু অলরেডি হয়ে গেছে তখন, কিন্তু হঠাৎ করেই কিন্তু ডেটটা কিন্তু ওখানে গিয়ে পরিবর্তন হয়ে গেল। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, আমরাও তার প্রতিবাদ জানিয়েছি। আমাদের প্রত্যাশার জায়গাটা যেটা ছিল সেটি হচ্ছে তিনি সেখানে গিয়ে আলোচনা করে একবারে এই ডেটটাই দেশে এসে ঘোষণা করে দিতে পারতেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন সংস্কার বিচারের মধ্য দিয়ে ডিসেম্বরও ইলেকশন হতে পারে, দ্যাট মিনস কামিং, আর রমাদানের আগে ইলেকশন হতে হবে। এই কথাটা ডক্টর শফিকুর রহমান সাহেব সবার আগে বলেছেন। কিন্তু আমরা প্রত্যাশার জায়গা ছিল যে এখানে এসে ইলেকশন করবো। আমি সেই লম্বা ইতিহাসে যেতে চাই না। আমি বলছিলাম পরবর্তীতে আমরা দেখলাম যে সরকার মনে করছে, অর্থাৎ বিরোধী দল বিএনপি, তারা মনে করছে বাংলাদেশের এখন তো না, তারা রাজনৈতিক দল, তারা মনে করেছিল যে না, সম্ভবত তারা যা চাচ্ছেন সেই দিকে সম্ভবত দেশ যাচ্ছে। আমরা অনেকগুলো দাবি জানিয়েছি, আমাদের অনেকগুলো দাবিও কিন্তু এখানে অ্যাকোমোডেট হয় নাই। কিন্তু তারপরেও আমরা মনে করেছিলাম যে যেহেতু আমরা একটা বিপ্লবোত্তর একটা নতুন সরকার যাদের উপরে দায়িত্ব দেয়া হয়েছে, তারা এখানে ঐক্যমতের ভিত্তিতে একটা জায়গায় জাতিকে নিয়ে যাবে, সেই প্রত্যাশার জায়গা ছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা জুলাই সনদে আমরা কিন্তু স্বাক্ষর করেছি। এনসিপি আরও অন্যান্য অনেকে সেই ব্যাপারে তাদের দ্বিমত আছে। কিন্তু আমরা আজকে এখন যে জায়গায় এসে মৌলিকভাবে ঠেকেছে সেটি হচ্ছে গণভোটটা কখন হবে। আমরা এটাই জানতাম যে গণভোটের জায়গাটি কখন নির্ধারিত হবে। আমাদের দাবি হচ্ছে নভেম্বরে গণভোট হতে হবে। আর বিএনপি তারা বলছেন জুলাই সনদ নিয়ে বিএনপির আপত্তি আছে, বেশ বিষয় নিয়ে তিনারা অনেক জায়গায় তারা আপত্তি দিয়েছে। কিন্তু আজকে জুলাই সনদ যেটা মানে আলাপ আলোচনা করে ঐক্যমতের জায়গা থেকে কমিশন যে রিপোর্টটা প্রকাশ করল, সেখানে আমরা দেখলাম যে মির্জা ফখরুল সাহেব এটাকে বলছেন যে এটা একটা প্রতারণা। এখন রেফারি গোল দেওয়ার কথা যেটা আপনি বলেছেন, আপনি হেডলাইন করেছেন, এবং তারা সালাউদ্দিন সাহেব খুবই হতাশা ব্যক্ত করেছেন এবং এখানে অনেকগুলো অসঙ্গতির কথা তারা বলেছেন তাদের ভাষায়। এখন সেই জায়গাগুলো কি, এটা তো ওনারা ভালো করে বলতে পারবেন। কিন্তু আমাদের মোটা দাগে আমাদের বক্তব্য ছিল যে এখানে কিন্তু 3টে অধ্যায়ের কথা তারা বলেছে। কিছু হচ্ছে অটোমেটিক্যালি এখানে অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক ঘোষণার মাধ্যমে একটা হবে, এবং বাকি গণভোটের মাধ্যমেই মূলত বিষয়গুলোকে জাতির সামনে তুলে দেয়া হবে। যেহেতু এখন সংসদ নেই, অর্থাৎ গণভোটের মাধ্যমে জাতি যদি এটাকে ওন করে তাহলে তার ভিত্তিতে সেটাকে রাষ্ট্র পরবর্তী দিতে অগ্রসর হবে। কিন্তু বিএনপির আজকের যে হতাশার জায়গা, আমাদেরও হয়তো আমাদের জায়গাগুলো আমরাও আমাদের জায়গা থেকে পেশ করব। কিন্তু এখানে এত বেশি হতাশার জায়গা বিএনপির মধ্যে কেন তৈরি হলো, অথবা ওনারা কি চেয়েছিলেন, আর এই আলোচনার ঘরের মধ্যে কোন বিষয় এত প্রতিফলিত হয় নাই, সেটা বিএনপি হয়তো ভালো বলতে পারবে। আমি এই ক্ষেত্রে একটাই বলতে চাই, সেটি হচ্ছে আমরা এই পলিটিক্যাল যে ডিজাস্টারটা এখানে হয়ে গেল, এর পরবর্তী আমরা প্রত্যেকের মতটার উপরে খুব দৃঢ় থাকলে তাহলে কিন্তু আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, অথবা অন্যরা এই সুযোগটা কিন্তু গ্রহণ করবে। এই জন্যে আমাদের যে আলাপ আলোচনার জায়গাটি তৈরি হয়েছে, আমরা করেছিলাম, আমি মনে করি এটিকে সামনে রেখে গণভোটের মাধ্যমেই জাতিকে অগ্রসর হওয়ার জায়গাটি তৈরি হয়েছে এবং সব দল মিলে সেই দিকে এগিয়ে যাবে। জি, রেজা ভাই আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শরীফ ভাই,
ডক্টর রেজাউল করিম বেশ কিছু কথা বলছিলেন, তিনি পজিটিভ দেখছিলেন আলোচনার বিষয়গুলো, তারপরে আবার শেষের দিকে বলছিলেন যে পলিটিক্যাল ডিজাস্টার একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, তিনি বলছিলেন, এবং সেই জায়গা থেকে উত্তরণের কথাও তিনি বলছেন। আসলে যে আমি আপনার কাছে যাওয়ার আগে মির্জা ফখরুলের ইসলাম আলমগীর যে বক্তব্য আছে তার কিছু অংশ আমি উল্লেখ করতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, এটা ঐক্য হতে পারে না। তাহলে এই কমিশন কেন করা হয়েছিল? তিনি বললেন এটা জনগণের সাথে একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা প্রতারণা। প্রতারণার কথা বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি প্রতারণা। আপনি এই বক্তব্যের ব্যাপারে কি একমত কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতিতে আসলে কতগুলো গুণগত পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা এবং সম্ভাবনা তৈরি হয়েছিল জুলাইয়ের মধ্য দিয়ে। আমাদের রাজনীতিতে পরতে পরতে যেমনি অন্ধকার জমেছে, একই সাথে প্রচুর আবর্জনা জমে আছে। এই আবর্জনাটা আমরা যখন কথা বলতে যাই তখন আমরা বলি গত 15 বছর। গত 15 বছরে এখানে আবর্জনার পরিমাণটা অনেক বেশি ছিল, কিন্তু আপনি একেবারে 50-55 বছরে আপনি দেখবেন ইতিহাস পর্যালোচনা করলে প্রচুর আবর্জনা জমেছে। ঢাকা শহরে প্রতিদিন প্রচুর গার্বেজ আমরা রাস্তায় দেখি, কিন্তু ঠিক কোরবানির সময় যে 3 দিন এই পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং তখন সিটি কর্পোরেশনকে একেবারে 24 ঘন্টা সমস্ত অন্যান্য কার্যক্রম বন্ধ করে দিয়ে কাজটা করতে হয়। আমি 15 বছরটাকে ওই যে কোরবানির সময়ের 3 দিনের তার সাথে আমি তুলনা করছি। এখন এই আবর্জনাগুলো দূর করার জন্য আমাদের কতগুলো আন্তরিক উদ্যোগ থাকতে হবে। এই উদ্যোগটা থাকতে হবে পলিটিক্যাল পার্টিকে, কিন্তু কেউকে না কেউকে এটিকে লিড করতে হবে। লিডটা কে করবে? লিডটা করবে হচ্ছে গভর্নমেন্ট। কিন্তু আমি দেখতে পেয়েছি কথা বলা হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কতগুলো আর্টিফিশিয়াল ইউনিটি যেমন আছে, আবার পাবলিকের সাথে এক ধরনের ঠাট্টা করারও অভিজ্ঞতাও আছে। যেমন আপনি দেখছেন যে যখন বদ্ধ ঘরের মধ্যে পরস্পরের মধ্যে যে এত সৌহার্দ্য, এত ভালোবাসা দেখা যাচ্ছে, ছবিগুলো দেখেছি টেলিভিশনের। হ্যাঁ, ধরেন যে ওই যে স্যান্ডউইচ ভাগাভাগি করে খাচ্ছেন, কিন্তু রাস্তায় এসে একজন আর একজনের বিরুদ্ধে টেলিফোনে আড়ি পাতার থেকে শুরু করে বহু অভিযোগ করছেন। এটা কেন? আমার ব্যক্তিগত প্রশ্ন শরীফ ভাই, যে এইগুলো কেন আমরা ভেতরে একরকম দেখি, বাইরে আর এক রকম? এটার কারণটা হচ্ছে এই জুলাইটাকে যে যার পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করছে এবং এর ভেতর থেকে ফলাফলটা নিজের ঘরে নিতে যাচ্ছে। এই জুলাইয়ে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, এই জুলাইয়ে কন্ট্রিবিউশনের দিক থেকে যদি আপনি দেখেন, সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল গরিব মানুষের। গরিব মানুষের যত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রায় 60-70% মানুষ হচ্ছে গরিব মানুষ, যাদের অনেকে জুলাইয়ে পুলিশের গুলিতে মারা গেছেন, কিন্তু তার মরদেহটা এখান থেকে ফেনীতে নিয়ে যাওয়ার জন্য সেই অ্যাবিলিটি, সেই ক্যাপাসিটি ওই পরিবারটি ছিল না। আহত যারা, তাদের ক্ষেত্রে স্বজনের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে, লোন করে মরদেহটি নিয়ে গেছেন এবং দাফন করেছেন। সেই মানুষগুলো যখন মিরপুরে আগুন লেগে 16 জন মানুষ পুড়ে মারা যায়, এই রাজনৈতিক দলগুলোর বাইরে যারা সরকারে আছেন, রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আমরা দেখেছি জামাত এবং বিএনপির পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা করা হয়েছে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করি, আমাদের এখানে সহনশীলতা, অসভ্যতার থেকে আলোর পথে যাত্রার যে ধরনের বক্তব্যগুলো শুনি, সরকারের স্টেপের সঙ্গে, সরকারের অ্যাক্টিভিটির সঙ্গে সেটা কি মেলে? 16 জন মানুষ মারা গেল, আমাদের সরকারের পক্ষ থেকে কারো কি তাদের সাথে দেখা করা উচিত ছিল না? আজ থেকে 1 বছর আগে যখন পোপ মারা গেলেন, আমাদের প্রধান উপদেষ্টা তখন দেশের বাইরে, যাত্রা শেষ করে বাংলাদেশে না এসে তিনি পোপকে দেখতে ছুটে গেলেন এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। কিন্তু আমাদের যে মানুষগুলো মারা গেল, তাদের জন্য রাষ্ট্রের শোকের কোনো প্রয়োজন নেই, কিন্তু একটা সহানুভূতি তো জায়গার দরকার ছিল। আপনি মাইলস্টোন কলেজে যেদিন বিমান পড়ে মানুষ মারা গেল, আমাদের সন্তানরা মারা গেল, সারা দেশে রাষ্ট্রীয় শোক, সরকারের যে আয়োজন সেখানে কোনো রাষ্ট্রীয় শোক নেই। আমরা বিকালবেলায় দেখলাম পলিটিশিয়ানদের সাথে তারা জুস পান করছেন। তো আমি যে ব্যবস্থাটা এখানে এস্টাবলিশ করলাম জুলাইয়ের পরে,
এই জায়গাটায় তারা কি তাদের গুরুত্ব অথবা তাদের মর্যাদা এটি কি তারা অনুধাবন করতে পেরেছে? না। যদি পারতেন তাহলে আজকে এই অবস্থায় এসে আপনার প্রতিনিয়ত যে ডিবেটগুলো ক্রিয়েট করছেন, যে ডিবেটগুলো তৈরি হচ্ছে, এটি হতো না। আপনি প্রথম ডিবেটটা হচ্ছে আপনি আপনার কনস্টিটিউশন এটি রিফর্ম করবেন, নতুন কনস্টিটিউশন নিয়ে আসবেন, অনেক কিছুই করতে পারেন। আপনি এই কাজটা শুরু করলেন যাকে দিয়ে তার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন আছে, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে। আপনার এই জায়গাটায় এই কাজটি করার জন্য আমি অবশ্যই মনে করি যে একটা অভ্যুত্থানের ভেতর থেকে প্রায় 1000 খানেক মানুষের আত্মদানের ভেতর থেকে যে সুযোগটা এসেছে সেটিকে আপনার উচিত ছিল যতটা সম্ভব বিতর্ক মুক্ত রাখা। আপনি সেটি শুরুটা করলেন একটা বিতর্কের ভেতর থেকে, এবং ইতিহাস যতদিন থাকবে আপনি কি এটি মুছে ফেলতে পারবেন? মুছে ফেলতে পারবেন না। নাম্বার 2, আজকে এই বিতর্কটা কেন হচ্ছে? যখন ঐক্যমত্য কমিশন প্রথম দিন উদ্বোধন হলো, উদ্বোধনে কি বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা? যে সমস্ত পয়েন্টে পলিটিক্যাল পার্টিগুলো একটা জায়গায় আসবেন আমরা সেগুলোকে নিয়েই সংস্কারটা করব। তো এই গতকালকে যে কমিশন যে কাজগুলো করছে, এই কমিশনের তো প্রধান তিনি। তাহলে তিনি ওই যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন, এখনকার অ্যাক্টিভিটির সঙ্গে সেই প্রতিশ্রুতি কি মিলছে? যে পলিটিক্যাল পার্টিগুলো আপনাকে 5ই আগস্টের পর সহযোগিতা তো করেছে, অস্বীকার তো করতে পারবেন না। বাংলাদেশের কোনো গভর্নমেন্ট, বাংলাদেশের কোনো সরকার পলিটিক্যাল পার্টির এতটা সাপোর্ট পায়নি, সাধারণ মানুষের এতটা সাপোর্ট পায়নি। সে বারবার দেখেছে সরকার তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনেক জায়গায় ইচ্ছা করে পূরণ করছে না। তার সাধ্য থাকার পরেও সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করছে না। আমি বিএনপির অনেক জায়গায় সমালোচনা করতে পারি। সারা দেশে বিএনপি একটা নারকীয় অবস্থা তৈরি করেছে, অনেক নেতাকর্মী। গত পরশু দিনও দেখলাম চট্টগ্রামে নিজেরা গোলাগুলি করে মারা গেছে। কিন্তু এটি তো সত্য যে গত গণ অভ্যুত্থানে 15 বছরে বিএনপির সীমাহীন আত্মত্যাগ আছে। এটিকে আপনি অস্বীকার করবেন? ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য নেতা, বিএনপির এখন আমি ক্রিটিক করতে পারি, বিএনপির অসংখ্য নেতা তারা তাদের আত্মদানের মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনকে তো মানুষের সামনে তুলে ধরেছেন যে আমরা একটা দানবীয় শাসনের মধ্যে আছি। জি। তো এখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ডক্টর ইউনূসের সরকার সম্পর্কে, তার ইনিশিয়েটিভ সম্পর্কে, আমাদের এই গণ অভ্যুত্থানের যারা সামনে ছিলেন তারা তো ছাত্র, তারা তো একটা রাজনৈতিক দল করেছেন। তো তার সাথে, সেই দলটির সাথে সরকার একটা সম্পর্ক মেনটেন করতে পারছে না কেন? তাদের সঙ্গে এই ধরনের একটা জায়গায় এসে আপনি যদি বলেন বিপ্লব, আপনি যদি বলেন পরিবর্তন, অভ্যুত্থান, তো সেই অভ্যুত্থানের সেক্টর কমান্ডার যারা, সেই সেক্টর কমান্ডাররা কেন আপনার সেই মেইন অনুষ্ঠানে যান না? এর আগে যখন আপনি আর একটা অনুষ্ঠান করলেন তারা সবাই কক্সবাজার ঘুরতে চলে গেলেন, কারণ হচ্ছে এখানে উপস্থিত থাকার সেই ধরনের তাগিদও তারা অনুভব করছে না। এই যে ক্রিটিকগুলো, এই ক্রিটিকগুলোকে আমি পলিটিক্যাল পার্টিকে করব নাকি সরকারকে করব? আমি মনে করি সরকারকে করব। কেন? কারণ হচ্ছে আপনি খেলার যে ওই যেটা বললেন, যাকে আপনি দায়িত্বটা দিয়েছেন, তিনি প্রপারলি এটিকে কন্ডাক্ট করতে পারছেন না, তিনি প্রপারলি এর গুরুত্বটা অনুধাবন করতে পারছেন না। আপনি এই ধরনের একটা ইম্পর্টেন্ট ইস্যু যার সাথে কনস্টিটিউশনের সম্পর্ক আছে, আপনার যখন যেদিন আপনি লাস্ট এই যে সংসদের সামনে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যে ঢিলাঢিলি করলো, আপনি তাড়াতাড়ি ডেকে বললেন যে এই জিনিসটাও আমি এটার সাথে যুক্ত করে দিব। মানে যে যেখান থেকে গিয়ে বলছে, তো এদের বিষয়টা তো আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকার কথা ছিল। জুলাই যোদ্ধাদের ইস্যুটাকে আপনার সবার আগে, এটিকে তো আপনি ভাববেন, আপনি ভাবলেন না। ভাবলেন কখন? যখন তারা ঢিলাঢিলি করলো। ঢিলাঢিলি না করলে তখন পর্যন্ত। শরীফ ভাই, আপনার কাছে আবারও আসবো আমি। এ পর্যায়ে আমি ডক্টর রেজাউল করিমের কাছে আসতে চাই। রেজাউল ভাই, আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে একটি কথা তিনি বলেছেন যে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরও 2-3টি রাজনৈতিক দল একই পক্ষ, বিএনপি সেখানে আর এক পক্ষ, এই সবাই এক পক্ষ আর বিএনপি আর এক পক্ষ, একা। এই অবস্থায় কেন? আসলে আরেকটি বিষয় আছে যে নির্বাচন কমিশন নিয়ে তো এরই মধ্যে আমরা কথা শুনেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এটি সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে। আসলে তাহলে এখন কে কার পক্ষ, কোন দিকে, কি মানুষ, জনগণ আসলে কার পক্ষে, কোন দিকে যাবে? না, রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তার তার বক্তব্য জনগণের উদ্দেশ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এখন বিষয়টাও যেটি হচ্ছে বা যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে বড় একটি অভ্যুত্থান এখানে হয়ে গেল, এই পরবর্তী জায়গাটি আমাদের সরকারকে যেভাবে
মানে ধরা দরকার ছিল, অর্থাৎ এটাকে যেভাবে কন্ট্যাক্ট করা দরকার ছিল, সেই জায়গায় আমরা দেখেছি হয়তো প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তিনি আন্তরিকভাবে হয়তো চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থতার জায়গাটাও কিন্তু কম না। যেমন আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা দেখেছি যে সরকারের যে উপদেষ্টাদের যে ফাংশনিংটা, সেই জায়গাটা মানে অনেকে বলে একটা এনজিও টাইপের সরকার, অনেকে বলে যে মানে আপনার রাজনৈতিক একটা মানে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যে ক্যাপাসিটিটা দরকার ছিল, যে তাদের যে স্ট্রেংথ অফ ইউনিটিটা দরকার ছিল, সেই জায়গায় কিন্তু প্রচণ্ড তাদের ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন কথা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে ইউনূস সাহেব ব্যর্থ আর কি, তাহলে আমাদের ব্যর্থতার তালিকা তো শুধু লম্বাই হতে থাকবে, বা আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সেই জায়গা থেকে আমাদের বক্তব্যটা ছিল যে আমাদের যে ঐক্যমত কমিশনের যে জায়গা বা যেখানে আমরা আলাপ আলোচনাটা করেছিলাম, সেখানে পক্ষ বিপক্ষ ছিল, মত দ্বিমত ছিল, কিন্তু দ্বিমত হলেই আমার অমুক না আর এক বাক্যে কাউকে না করে দেয়া, এই জায়গাটা যদি হয় তাহলে তার আবার কোনো কিন্তু জায়গা থাকবে না। মানে সরকার, ঐক্যমত্য কমিশন, নির্বাচন কমিশন, এই সবগুলো একটা জায়গায় রাজনৈতিক দলের আপনাকে একটা জায়গায় তো দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা বরাবরই বলেছি নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষ না, এবং নির্বাচন কমিশনের এখানে কিন্তু নেই, তারা কিন্তু কোনো তাদের এক্সপেরিয়েন্সও নেই। এই জন্যে আমরা দাবি করেছিলাম যে তারা অন্তত স্থানীয় নির্বাচনটা তারা করুক। যে আওয়ামী লীগ এখানে যে গুম খুন হত্যা রাহাজানির মাধ্যমে যে বিরাট একটা অবস্থা তৈরি করেছে, তাহলে কোনো পর্যায়ে এখন কিন্তু সরকার নেই, তাহলে সেই জায়গাটা অন্তত তৈরি হোক। কিন্তু সেটাও কিন্তু বিএনপি এটাকে অপোজ করেছে, এটা আর হয় নাই। এখন গণভোটের যে ইস্যুটা আসছে, গণভোটের ইস্যুটা দিলেও কিন্তু তাদের একটা অবস্থান, অবস্থিতি, তাদের ক্যাপাসিটি, এগুলো কিন্তু একটি অংশ কিন্তু এখানে এসে যাবে। এখন আপনি যদি বলেন যে গণভোটটা হবে হচ্ছে ভোটের দিন, তাহলে তো সেটি হবে না, কারণ গণভোটের যেই জনগণের সামনে আপনি যে দাবিটা তুলে ধরছেন, তাদের এটা একসেপ্ট করা, অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি যে ইস্যুটা থাকবে, সেটা যদি ওই দিন হয় তাহলে তার ভিত্তিতে তো অন্য কিছু করা যাচ্ছে। এবং তার সাথে অনেকগুলো ইস্যু জড়িত, উচ্চকক্ষের যে পিআর পদ্ধতির কথা আসছে সেগুলো এর সাথে জড়িত, এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সরকার, আমি শুরুই করেছিলাম এই অর্থাৎ যেই সরকার নিয়ে আমরা আলোচনা করছি, অথবা যেই সরকার এই এতগুলো মানে ডিজাইন করছে, এতগুলো পরিবর্তন করছে, কাঠামোগত পরিবর্তন, সাংবিধানিকভাবে পরিবর্তনের প্রস্তাবনা, তারপর অধ্যাদেশের মাধ্যমে অনেকগুলো যুক্তি, সংযোজন বিয়োজনের যে জায়গাটা, এই জায়গাগুলো আপনি যদি তার বৈধতাই নিশ্চিত না হয় তাহলে আপনি কিভাবে করবেন? এখন আপনি যে একটু আগে শরীফ ভাই যেটা বলছেন যে আপনি যাদের মাধ্যমে, যাদের হাত ধরে এই নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়, সেই জায়গায় যদি আপনি, আমি সেটা কিন্তু এনসিপিকে মনে করি না, কারণ এনসিপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, এখানে যারা ছিল অনেকেই তারা দল করেছে, আমি বলতেছি হোল মুভমেন্টটাকে। তাহলে সেই বিপ্লবীদেরকে কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, আপনি তাদেরকে ওন করতে হবে, আপনি তাদেরকে তাদের আইনি ভিত্তির মাধ্যমে তাদের যে মর্যাদাটা নিশ্চিত করতে হবে। এগুলো টোটালটাই কিন্তু যদি আপনি কাগজে অনেক সুন্দর কথা লিখে রাখেন, কিন্তু সেটাকে যদি লিগ্যাল ফ্রেমের মধ্যে না নিয়ে আসতে পারেন, তাহলে এটা কিন্তু এমনিই থেকে যাবে। আর যদি সেই জায়গায় এটাকে আপনি ফ্রেমের মধ্যে আনতে পারেন, তাহলে শুধুমাত্র সেই ভিত্তিটা দাঁড়ায় এই সরকার বিপ্লবী অথবা যাই, অথবা আমরা যে আলোচনাগুলো করেছি। এখন সেটা যদি আপনি গণভোটের জায়গায় যদি আপনি বলেন যে পরে, আমার বিশ্বাস বিএনপির আজকের যত ক্ষোভ, হতাশা, তার অন্যতম জায়গা কিন্তু এটা না। তারা বলছেন যে দিন যতই যাচ্ছে তত বিভক্তি, হ্যাঁ তত বিভক্তি না, বিভক্তি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তো আমরা লক্ষ্য করছি। রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে এখানে যেভাবে আমরা রোল প্লে করার কথা ছিল, অর্থাৎ আমি যদি আমাকে রাজনৈতিক কর্মী থেকে তুলে নিয়ে আমি যদি একজন জনগণের কাতারে নিই, তাহলে আমি বলবো যে এই পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা প্রত্যাশা করেছিলাম সেটি হয়নি। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে তো যেই পরিমাণ মানুষ বিগত 15 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে, রাষ্ট্রীয় গুমখুন বন্ধ আছে, কিন্তু এখানে আমরা দেখেছি মানুষ কিভাবে চাঁদাবাজের শিকার হয়েছে, মানুষ কিভাবে এখানে লুণ্ঠনের শিকার হয়েছে, মানুষ কিভাবে তার জায়গাগুলো, তার বিভিন্ন জায়গায় একটা পরিস্থিতির মুখোমুখি। তাহলে তো এখন রাজনৈতিক সরকার না,
আমরা বরং এখন যদিও আমাদের অন্য কোনো চরিত্র কারো থাকেও, তাহলে সেটাকেও তো গুটিয়ে আমরা যে কামিং ইলেকশনের জন্য আমার সব কিছুকে আমি জনগণের জন্য আমি পেশ করার কথা ছিল, কিন্তু আমরা সেরকম বাংলাদেশ দেখিনি। বরং এখানে যারা আহত হয়েছে, শরীফ ভাইয়ের সাথে আমি খুবই একমত যে এখানে আমরা কিন্তু আপনারা জানেন যে সরকারও এই কিন্তু শহীদের কোনো তালিকা অনেক পরে তারা প্রকাশ করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমরা 3টি ভাষায় আমরা সকল শহীদদের বলিয়াম 10 খণ্ডে 12 খণ্ডে প্রকাশ করেছি, সেটি বাংলা এবং ইংরেজি এবং এরাবিকে। এবং প্রতিটি শহীদ পরিবারের জন্য আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। আহত কারোর জন্য চিকিৎসার জন্য আমরা আরও বেশিও দিয়েছি। এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা রাজনৈতিক দলগুলো কখনো কখনো যে সংখ্যাটা দাবি করে, যেমন জামাত ইসলামী আমরা দাবি করি না, আমরা বলি যে সবার মিলেই এই আন্দোলন, কিন্তু আসলে এখানে কিন্তু শ্রমজীবী, রিকশাওয়ালা, শ্রমিক, যার স্বামী হারিয়েছে সে আর তার কেউ নেই, যার সন্তান হারিয়েছে তার আর দাঁড়াবার কোনো জায়গা নেই, সে অন্যের বাড়িতে কাজ করে খাচ্ছে। তাহলে এই যে আমাদের যে বিভেদের জায়গা, এই বিভেদের জায়গা দেখে কি একজন শহীদের মা তিনি কি শান্তি পান? তিনি কি এখনো যদি দেখেন যে ফ্যাসিবাদীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, আবার আওয়ামী লীগ কিন্তু নব উদ্যোগে এখানে মিছিল করছে, তাদের শক্তি প্রয়োগের ঘোষণা শেখ হাসিনা দিচ্ছে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের আধিপত্যবাদী অথবা পুরাতন কোনো পর্যালোচনা না করে যে আমরা এই রাষ্ট্রটি এত বছর কন্ট্রোল করার চেষ্টা করলাম, পারলাম না কেন, এই জায়গায় তারা এই রিজনে কোনো রাষ্ট্রের সাথেই ইন্ডিয়ার কিন্তু ভালো সম্পর্ক নেই। তাহলে সেই পর্যালোচনায় তাদের যাওয়া দরকার, কিন্তু সেটি না করে যিনি এখানে লম্বা সময় গুম খুনের রাজত্ব কায়েম করেছেন তাদের প্রচ্ছন্ন সহযোগিতায়, তাকে আবার তারা আশ্রয় দেওয়ার মাধ্যমে এটাকে কিন্তু একটা মানে সত্যায়িত তারা করে দিয়েছে যে না, এগুলো সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এই যে মানুষের একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে, মানুষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেখানে যদি আমাদের রাজনৈতিক দলের কর্মতৎপরতায় ওই জিনিসগুলোকে কোনোভাবে আমরা যদি কাছে টানবার চেষ্টা করি, তাহলে এটি হবে এই বিপ্লবের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জি, এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, জামায়াত ইসলামী, এবং শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক। এ পর্যায়ে আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি জামায়াত নেতা ডক্টর তাহেরের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। নির্বাচন যদি সঠিক সময়ে নাও হতে পারে, এরকম একটি কথা তিনি আজকে বলেছেন, সেই বিষয়টি আমি একটু উল্লেখ করতে চাই। ডক্টর আব্দুল্লাহ তাহের বলেছেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে। তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কারও, সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে হতে হবে বলে মন্তব্য করেন ডক্টর আব্দুল্লাহ তাহের। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়া উচিত নয়, অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। শরীফ ভাই, আজকে আমি বোধহয় এই শব্দটি প্রথম শুনলাম আর কি শীর্ষস্থানীয় নেতৃত্ব পর্যায়ে, যে সঠিক সময়ে যদি জাতীয় নির্বাচন নাও হয়, এই নাও হয় যদি কেন হঠাৎ না? ধন্যবাদ। হঠাৎ না, আমরা তো পর্দার বাইরে এবং পর্দার ভেতরে নানা ধরনের কথাবার্তা শুনি। বাংলাদেশে আমাদের পলিটিক্সের ক্ষেত্রে ডোমেস্টিক ইস্যুগুলো যেমন আছে, রিজিওনাল অনেকগুলো ইস্যু আছে। বাংলাদেশকে নিয়ে আপনি যেটা বললেন শুরুতে, শিরোনাম যেটা করেছেন, বাংলাদেশকে যে যেভাবে পারছে খেলছে, এখানকার পলিটিশিয়ানরাও যেভাবে খেলছে। আপনি যে বক্তব্যটা পড়ে শোনালেন, আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে একটা পলিটিক্যাল পার্টি তার ওপিনিয়নটা দিতেই পারে। জামাত পিআর চায়, আমি মনে করি না যে তার মানে হচ্ছে তারা মহাভারত অশুদ্ধ হয়ে গেল, তারা বিরাট
পাপের কাজ করে ফেলেছে। কিন্তু এটিকে আপনি যেভাবে ক্রিটিক করছেন, পিআর মানে পাবলিক রিলেশন ইত্যাদি ইত্যাদি, আমি ক্রিটিক করি ওইটা। আপনি বলেন যে এই কারণে আমি পিআর আমি সমর্থন করি না। পিআর সমর্থন করলে সে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবে, পিআরকে যদি আপনি একমত না হন তাহলে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন, এটাও এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতা। যে কোনো পলিটিক্যাল পার্টি তার জায়গা থেকে দাবিটা তুলতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে যে এই কারণে এই মুহূর্তে এটি প্র্যাকটিক্যাল না। আপনার ওপিনিয়নটাকে কারেক্ট, কিন্তু টাইম যদি বিবেচনা করেন তাহলে টাইমটা পারফেক্ট না। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবকিছুতে আমরা চুজ অ্যান্ড পিক। রেজাউল ভাই যেটা বললেন, আমাদের এই বাংলাদেশে গত 1.5 দশকে আমরা অনেক বক্তব্য শুনেছি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই না? ভারতকে বলে এসেছি আমাদেরকে আবার পাওয়ারে বসানোর জন্য। আমরা শুধু ওটুকুই বলি, কেন? এইটুক বললে আমার পলিটিক্সের জন্য সুবিধা হয়। কিন্তু বাংলাদেশে গত 1.5 দশকে এই যে শেখ হাসিনার শাসনকে টিকিয়ে রাখার জন্য ভারতের পাশাপাশি চায়নার যে ভূমিকাটা, এটি আপনি কোনো পলিটিশিয়ানের কাছ থেকে সমালোচনা শুনেছেন? না। রাতের যে নির্বাচনটি হলো, নির্বাচনের পরের দিন সকালে শেখ হাসিনাকে প্রথম ফুল দিয়েছিল কে জানেন? আপনি ইন্টারনেট সার্চ দেন, সবার আগে চীন সরকার অভিনন্দন জানিয়েছিল সেই রাতের ভোটকে অ্যাপ্রিসিয়েট করে। 24-এ যে আমি এবং ডামির যে নির্বাচন, সেই নির্বাচনের পরে শেখ হাসিনাকে শুধু অ্যাপ্রিসিয়েট করে নাই, তারা প্রেস কনফারেন্স করে বলেছিল যে এই সরকারের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে চীন সরকার সেটিকে যৌথভাবে মোকাবেলা করবে। এখন কিন্তু চীন আপনার খুব কাছের বন্ধু, সবার বন্ধু, কারোর সাথে শত্রুতা না, চীনের সাথে বন্ধুত্ব। তার কারণ কি? কারণটা হচ্ছে আপনার এখন মনে হচ্ছে যে চীনের সাথে ভালো সম্পর্ক রাখলে হয়তো আমার পলিটিক্সের জন্য একটু সুবিধা হবে। আমি এর ভেতর থেকে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী, স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা যে সম্পর্কটা তৈরি করেছেন তাকেও আমি ক্রিটিক করি। একই সঙ্গে আপনি এখানে এসে একজন শত্রুকে পারফেক্টলি শত্রু বলছেন, আর একজন শত্রুকে বা ওই সময় সেই যে দুঃশাসনকে টিকিয়ে রাখতে যারা ভূমিকা রেখেছিল তাদের একজনকে আমার সামনে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন যে উনি একজন শুদ্ধ পুরুষ। আমি ওই কারণে ক্রিটিক করে বলছি যে সেও শুদ্ধ পুরুষ না, সেও ওই অপরাধীর সঙ্গে ওই ইন্ডিয়ার সাথে হাতে হাত মিলিয়ে ওই শাসনকে এখানে টিকিয়ে রেখেছিল। আপনার বাংলাদেশের সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের সিদ্ধান্ত জানাচ্ছেন নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে ইলেকটেড গভর্নমেন্ট আসবে বাংলাদেশে। তাহলে ডিসেম্বরে আপনি বাংলাদেশের 3টি বন্দর, লাভজনক বন্দর 30 বছরের জন্য কেন বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন? মাত্র 1টা মাস অপেক্ষা করতে সমস্যাটা কোথায়? আপনি কার পারপাস সার্ভ করছেন? আমাদের এখানে আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি পাবলিকের ইন্টারেস্টটাকে কি আপনি গুরুত্ব দিচ্ছেন? নো। গতকালকে বিজিএম এর সভাপতি কি বলেছে? যে আমরা সরকারের সাথে দেশীয় শিল্প খাত নিয়ে অনবরত চেষ্টা করছি, সময় পাচ্ছি না। স্টারলিংকের 3 মাস আগে এসেছিলেন ভাইস চেয়ারম্যান, কি বলে গেছেন সাংবাদিকদেরকে? পৃথিবীর কোথাও এতটা সহযোগিতা আমরা পাইনি স্টারলিংকের ক্ষেত্রে, আমেরিকান কোম্পানি। অর্থাৎ আমি এখানে ভারতের আধিপত্য বিতাড়ন করে আমেরিকার আধিপত্য আমি চাইনি, কিন্তু সেটি আমাদেরকে দেখতে হচ্ছে। কিন্তু শরীফ ভাই, যদি বিষয়টি উনি কেন উল্লেখ করলেন আপনার কাছে মনে হয় যদি সঠিক সময় না হতে পারেন, মানে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা কেন? নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা ইতিমধ্যে আমরা তো সরকারের পক্ষ থেকে না, সরকারের যে প্রিপারেশন, এই প্রিপারেশনের মধ্যে আমি নির্বাচনের সেই ধরনের প্রিপারেশন দেখি না। নির্বাচন কমিশন সম্প্রতি বলেছে 90 থেকে 95 ভাগ প্রস্তুত নির্বাচনের জন্য। নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু সরকারের পক্ষ থেকে যে লজিস্টিক সাপোর্ট গুলো দরকার সেই সাপোর্টটা তো সরকারকে দিতে হবে। এবং প্রধান উপদেষ্টা গতকালও বলেছে বডি অন ক্যামেরা যাতে স্বচ্ছভাবে নির্বাচন। বডি অন ক্যামেরা দিয়ে ইলেকশন হয় না। আমাদের স্যার তো সারা বছর বিদেশে থেকেছেন, ওই ভোলার চরাঞ্চলে কিভাবে ভোট হয়, ওই পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যের মধ্যে কিভাবে ভোট হয়, ওই যে সুন্দরবনের কোলে কিভাবে ভোট হয়, এগুলো জানেন না। এখানে সুইচ টিপে ভোট হয় না। ডাকসু নির্বাচন আপনি ক্রেডিট দাবি করছেন, খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের সাথে সরকারের ক্রেডিটের কোনো সম্পর্ক নেই। এই নির্বাচনগুলো করেছে ওই ক্যাম্পাসের ছাত্র ছাত্রী, শিক্ষক, পরিবার, তারা নিজেরা ইলেকশন করেছে। গভর্নমেন্টের এখানে কোনো সাকসেস নাই। তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ঝগড়া করব, মারামারি করব না। কিন্তু সরকারের যে ব্যর্থতা, রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা, পক্ষপাতিত্ব আছে। আমরা শেখ হাসিনাকে অপসারণ করেছিলাম কেন? তার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছিল।
আজকে মাহফুজ আলম সরকারের মিনিস্টার, প্রথম তাকে জিজ্ঞেস করব যে আপনি সুযোগটা কেন দিয়েছেন। তিনি বলছেন প্রশাসন জামাত এবং বিএনপির লোকজন ভাগাভাগি করে নিয়েছে। যদি সেটি হয় তাহলে এই সরকারের সময়ে মেধাবীরা ছিল না? তাদেরকে আপনি কেন এই জায়গাগুলোতে দায়িত্ব দেননি? কেন তাদেরকে এখানে আপনি পাঠাননি? তাহলে ওই যে বড় হাসিনার পরে আমরা আবার ছোট ছোট হাসিনাদেরকে দেখছি একটু একটু করে বড় হচ্ছে। জি শরীফ ভাই, আপনার কাছে আবারও আসবো। এ পর্যায়ে আমি ডক্টর রেজাউল করিমের কাছে আসতেছি। রেজাউল ভাই, এবার একটু অন্য দিকে আসি। নির্বাচন সংশ্লিষ্ট জাতীয় পার্টিকে আসলে সামনের নির্বাচনে আপনারা দেখতে চান কি চান না? জামায়াত ইসলামী আসলে কি মনে করে জাতীয় পার্টির ক্ষেত্রে কি? ধন্যবাদ। আসলে যেটা শরীফ ভাই একটু আগে বলেছেন সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ তো আসলে এটা কোনো দলের সাথে সম্পৃক্ত শুধু কোনো ইস্যু না। এটি হচ্ছে যেই এই আচরণটা ধারণ করবে সেই ফ্যাসিবাদী কর্মতৎপরতার সাথে সম্পৃক্ত হয়ে যায়। সুতরাং আমরা জাতীয় পার্টি নামে, তারা তো এরশাদের একটা রাজনৈতিক দল, তারা এখানে যেভাবে এসছে সেই ইতিহাস ভিন্ন, কিন্তু পরবর্তী তারা রাষ্ট্র শাসন করেছে। কিন্তু জাতীয় পার্টির যে কর্মতৎপরতাটা বিগত 15-16 বছরের, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটি। অর্থাৎ আপনি যদি বলেন যে এখানে আওয়ামী লীগ কীভাবে টিকিয়েছিল 15 বছর, তাহলে আপনাকে বলতে হবে ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি বলবো, যদি ভারত যদি আওয়ামী লীগকে সাপোর্ট না দিত তাহলে কোনোভাবেই আমরা বিরোধী দল, তখন আমরা সবাই মিলে যারা ছিলাম, বিএনপি ও ইসলামী দলগুলো, আমরা জামাত ইসলামী, আমরা যে লড়াইটা করেছি, আওয়ামী লীগকে অন্তত এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো না। তাহলে আপনি বলতে হবে যেটা ভারতের কারণে, কারণ সে তার স্বার্থের জন্যই তার ফোর্থ রেমিটেন্স কান্ট্রি সেইটাকে বানিয়েছে, এখান থেকে সে সুযোগ সুবিধার অংশ নিয়েছে। আমাদের যে বৈষম্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম লড়াই করেছে, তাদের কোনো চাকরি ছিল না, ভারতীয়রা এখানে চাকরি করত, তারা এখান থেকে লুণ্ঠন করে টাকা নিয়ে যেত, তারা এখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় পর্যন্ত ঢুকেছে, এবং রাষ্ট্রে আমাদের লোক গুম হতো, পাওয়া যেত ভারতে। সালাউদ্দিন সাহেব তার সবচেয়ে বড় প্রমাণ, উনি জীবিত আছেন। তারপরে হচ্ছে ইলিয়াস আলী, আমাদের আমান আল আজমি, আমাদের আরো যাদেরকে করা হয়েছে। সুতরাং আমি যেটা বলছিলাম, এই সকল গুম, খুন, অন্যায়, অবিচার, আমাদের যে ভোটের অধিকার হরণ, সব কিছুর ক্রীড়ানক হিসাবে মূলত এটাকে জাস্টিফাই করেছে কিন্তু জাতীয় পার্টি। যদি তারা তাদের সাথে না যেত এবং তারা যদি ইলেকশন অংশগ্রহণ না করত, ডোমেস্টিক তারা গৃহপালিত পলিটিক্যাল পার্টি হিসাবে, বিরোধী দল হিসাবে ভূমিকা না রাখত, কি জাতীয় পার্টিকে কেউ নিবে আসলে? কোন রাজনৈতিক দলের সঙ্গে কি যাবে আসলে? তাহলে তারা তো এখানে এই সরকারের এত অপকর্ম করার সুযোগ পেত না। এখন জাতীয় পার্টি, আমরা বলছি যে তাদেরকে শুধুমাত্র এমনি একটি সরকারি ঘোষণার মাধ্যমেই তাদেরকে নিষিদ্ধ করে দেয়া সমাধান, বরং আওয়ামী লীগের যেরকম বিচারিক কার্যক্রম হচ্ছে তাদের এরকম বিচার করা সম্ভব। এবং তাদের সেদিক দিয়ে কিন্তু আমরা, রেজাউল ভাই আপনি জানেন যে জাতীয় পার্টির আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো হয়ে আছে, জাতীয় পার্টির ব্যাপারে কিন্তু সেই সিদ্ধান্তগুলো হয়নি। নির্বাচন কিন্তু একই, আপনি যেই আওয়ামী লীগের ব্যাপারে যদি হয় তাহলে তাদের দোষর কিন্তু এরাই ছিল। তাহলে ইনু সাহেব জেলে কেন? তিনি জেলে আছেন, অন্যরা আছে, তাহলে তারা তাদের অপকর্মের দায় তাদেরকে নিতে হবে। কিন্তু জাতীয় পার্টিকে আমরা লক্ষ্য করছি সরকার কেন যেন টিকিয়ে রাখার একটা মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করছে কিনা, এটা আমাদের একটা বড় প্রশ্ন। আমাদের যে 5 দফা দাবি, তার মধ্যে অন্যতম লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে হবে, এবং 14 দল সহ জাতীয় পার্টি সহ তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং বিচারের কার্যক্রম এখানে হতে হবে, এবং ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে যে পরিবেশটা আমরা দাবি করছি। এর মধ্যে আমাদের অন্যতম দাবি আছে যে জাতীয় পার্টিকে যেন তারা, যেহেতু বিগত দিনে তারা এখানে আওয়ামী লীগের সকল কার্যক্রমের দোসর হিসাবে তারা ভূমিকা রেখেছে, তো সুতরাং তাদের ব্যাপারে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জি, আমি এই পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, আমি আপনার কাছে আবারও জুলাই সনদের বিষয়ে আসতে চাই। বিএনপির উদ্দেশ্যে আজকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন। কাফফারার কথা আসছে কেন, বা ভুল করার কথা আসছে কেন আসলে এনসিপির পক্ষ থেকে? ধন্যবাদ। আমি তার সাথে একটু রেজাউল ভাইয়ের একটা বক্তব্য একটু যুক্ত করে দিই। জি, আমাদের এখানে গত 1.5 দশক ভারত কি ভূমিকা পালন করেছে এটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, শিশুর থেকে বৃদ্ধ সবাই জানে। এবং শেখ হাসিনার দুঃশাসনকে টিকিয়ে রাখার ক্ষেত্রে 99% যদি ভারতের কন্ট্রিবিউশন থাকে, 1% চীনের কন্ট্রিবিউশন ছিল।
আমি সেই জায়গাটায় বলছি, এই চীনের বিরুদ্ধে আমরা প্রচুর মিছিল শুনেছি, উইঘরের মুসলমান হত্যাকাণ্ডের সাথে চীন সরকারের সম্পৃক্ততা। এখন সেই স্লোগান কেউ দেন না। আমি বলতে চেয়েছি যে আপনার পলিসিটা হচ্ছে চুজ অ্যান্ড পিক। যখন যাকে আপনি প্রয়োজন বন্ধু মনে করছেন, গ্রহণ করছেন, দিচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কখন বলেছে? 1 ঘন্টা আগে নাকি 2 ঘন্টা আগে? আপনাকে নিশ্চিত হতে হবে যে কত আগে বলেছে। আবার পরিবর্তন হতে পারে। এই ধরনের কতগুলো ঘটনা আমরা দেখছি। তবে কতগুলো রাজনীতিতে আপনি জিজ্ঞেস করেছেন যে কেন এই উদ্ভট কথাবার্তা এখানে আসছে। এই যে সরকার নতুন করে যে সিস্টেমটার কথা বললো, অটো ঘোষণা বাস্তবায়িত হওয়া স্বয়ংক্রিয়ভাবে, মানে হচ্ছে ইন্টারনেটের মিনি প্যাক একটা ব্যাপার আছে না, মানে শেষ হয়ে গেলে অটো হয়ে যাবে আর কি। তো রাষ্ট্র পরিচালনা আর রাষ্ট্রের দায়িত্বের বাইরে থেকে কথা বলা ভিন্নতা আছে। এনসিপি এখন পর্যন্ত সম্ভবত ঠিক করতে পারে নাই যে আসলে তারা কোন লাইনে বক্তব্য দেবে। আমরা যেটা শুনি নেগোসিয়েশনগুলো হচ্ছে, সুতরাং মানে নানা দিকে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স, একদিকে চাপ দিবেন আবার একটু ব্যালেন্স করবেন, এই ধরনের একটা প্রবণতা থাকতে পারে। বিএনপি সম্পর্কে অবশ্যই যে কোনো রাজনৈতিক দল সম্পর্কে ক্রিটিক করতেই পারে। বিএনপির ক্রিটিক করার মতন অসংখ্য ঘটনা আছে। একই সাথে আমরা যে বিষয়গুলো এখানে নিয়ে আসলাম, যে পদ্ধতিতে এই সংশোধনীগুলো তৈরি করা হচ্ছে, আপনি রাজনীতিতে পথে পথে কাঁটা বিছিয়ে দিচ্ছেন। আগামীতে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যদি নির্বাচন হয়, এবং যারা আপনিও বলছেন যদি নির্বাচন হয়, আমি সবসময় এটা বলি যদি নির্বাচন হয়, কারণ হচ্ছে আমি অনেকগুলো জায়গায় দেখি ধোঁয়াশা দেখি, আমি কংক্রিট ডিসিশন সরকারের কাছ থেকে দেখি না। ভিন্নতা আছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো লিস্ট প্রকাশ করা শুরু করেছে যে এই 3 জন হচ্ছে, এই 3 জনকে আমরা মানে কি বলে সন্দেহ পোষণ করি সরকারের সদস্যদের মধ্যে। আবার ওই পাশ থেকে লিস্ট প্রকাশ, এটা দেখেছি, তালিকাগুলো দেখছি। তাহলে এই সরকারটার সব থেকে বড় দায়িত্বটা ছিল তার নিজেকে নিরপেক্ষ রাখা। এই সরকার যদি নিরপেক্ষ না থাকে, এবং আপনি দেখেন যাই বলেন না কেন, নির্বাচন হতে হলে একটা বিরাট অংশকে বাইরে রেখে আপনি ভোট করছেন। এটা অস্বীকার করা যাবে না যে বাংলাদেশে শত শত মানুষের হত্যাকাণ্ডের দায় যেমন আওয়ামী লীগের কাঁধে আছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ যেমন তাদের কাঁধে আছে, রাতের বেলায় ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ যেমন তাদের কাঁধে আছে, প্রধান বিচারপতি পালিয়ে যাওয়ার অভিযোগ যেমন তাদের কাঁধে আছে, আবার দেশের মধ্যে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকও আছে। এটি একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটিকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের যে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে, তারা কি শতভাগ বাংলাদেশের মানুষের রিপ্রেজেন্ট করে না। তার বাইরে একটা বিরাট সংখ্যক মানুষ আছে যারা কোনো দলের সঙ্গে নেই, ভোটের সময় শুধু ভোট দিতে যায়। তাদেরকে আপনি রিকগনাইজ করেন নাই এই আলোচনাগুলোর ভেতর থেকে। তাদেরকে রিকগনাইজ কিভাবে করবেন তার পদ্ধতিটা আপনি বের করতে হবে। কিন্তু আপনি যে পদ্ধতিটা অবলম্বন করছেন, 3টি রাজনৈতিক দল বলল যে উচ্চ কক্ষে আমরা পিআর এর পক্ষে নই, 2টো রাজনৈতিক দল বলল যে উচ্চ কক্ষে আমরা পিআর এর পক্ষে। 2টো বক্তব্য দেওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে। ঐক্যমত্য কমিশন কি করবে? তাকে ব্যালেন্স করতে হবে, অথবা তাকে একটা জায়গা আসতে হবে। যখনই আপনি 2টো রাজনৈতিক দলের ওপিনিয়নটাকে গ্রহণ করলেন, তখনই আপনি একটা পক্ষে চলে গেলেন, যে কাজটা তারা ইতিমধ্যেই করেছে। সুতরাং ঐক্যমত্য কমিশনকে যে প্রশ্নের মুখে ফেলে দেওয়া, এই প্রশ্নের মুখে ফেলে দেওয়ার কাজটা তারা নিজেরা করেছে, গ্রাউন্ডটা তারা নিজেরা তৈরি করেছে, পরস্পর বিরোধী বক্তব্য তারা নিজেরা দিয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে বা মোকাবেলায় বা শেষ করে ফেলার জন্য যে সম্ভাবনাটা এসেছিল, সেই সম্ভাবনাটা আপনি কাজে লাগাতে পারেননি। এবং আগামীতে যে সরকার আসবে, পথে পথে অসংখ্য কাঁটা বিছিয়ে দেওয়া হচ্ছে। কে আসবে আমি জানি না, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদেরকে অর্থনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, প্রশাসনিকভাবে বলেন, নানা রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জি, শরীফ ভাই কথা শুনছিলাম, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রেজাউল ভাইকে দিয়ে শেষ করতে চাই। গণভোট নিয়ে আসলে কি হবে শেষ পর্যন্ত? গণভোট কি আগে হবে নাকি নির্বাচনের দিন হবে, সেটি আসলে সময় বলে দেবে। প্রশ্ন, নির্বাচনের দিন যদি গণভোট হয়, সেক্ষেত্রে জামায়াত ইসলামী কি সেই গণভোটে অংশ নেবে বা সমর্থন জানাবে সেই গণভোটের ব্যাপারে?
না, আমরা আগে বলেছি, আমি এটার ব্যাখ্যা কিন্তু আমার এর আগের বক্তব্যের মধ্যে দিয়েছি। সেটি হচ্ছে গণভোট যেই, অর্থাৎ যে সরকার এখন আছে এই সরকার আপনি বলছেন যে আগে হওয়ার জন্য ব্যাখ্যা অবশ্যই দিয়েছেন। আগে হতে হবে। যদি না এটি হয়? না, যদি বলতে না, এটা না হলে তো আপনি ইলেকশন করতে পারছেন। আপনি কিভাবে ইলেকশন করবেন? কারণ আপনাকে এখানে অনেকগুলো ইস্যু মানে আছে। আগে গণভোট না হলে ইলেকশন হচ্ছে না। না, আপনাকে আগে গণভোটের জায়গাটিকে আপনাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনি এইরকম বিরোধপূর্ণ অনেক ইস্যু এখানে আছে, অর্থাৎ যেগুলো পক্ষ বিপক্ষ। কিন্তু একটি জায়গায় আমি শরীফের সাথে এটাতে একটু যুক্ত করতে চাই এইভাবে, মানে আমরা যখন কোনো একটা জায়গায় সালিশে বসি তখন কিন্তু সালিশে দুটো পক্ষ থাকে, নো ডাউট, কিন্তু মাঝখানে একজনকে তো এটা প্রিজাইড করা হয়। এখন সালিশে বসার সময় কিন্তু আলোচনা হয় যে ঠিক আছে আমরা উভয়ে কিন্তু বক্তব্য দেব, আমাদের বক্তব্য দেব তার, কিন্তু সর্বশেষ হচ্ছে আপনারা যেটা বলবেন এটা আমরা মানব। এটা যদি না হয় তাহলে পৃথিবীতে কোথাও সালিশ করা যাবে না। তাহলে উনি বলবে যে উনি তো ওনার পক্ষ নিয়েছে, উনি আবার অথবা ওনার 2টা নিয়েছে, ওনার 3টা নিয়েছে। বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে সালিশ আপনি যখন মানবেন তখন কারো হার কারো জিত এটা কিছু অংশ থাকবে, কিন্তু আপনাকে একটা জায়গায় আগে আসতে হবে যে না আপনি যেটা করছেন এটা আমরা মানি। হ্যাঁ, আপনি এই 2টা পয়েন্ট আমি মানি নাই, এটা আপনি এখান থেকে আলাদা রাখেন, কিন্তু আমরা উভয়ের ব্যাপারে যেটা একমত হলাম বা আপনাকে আমরা মানলাম, সেই জায়গায় সরকারের ব্যর্থতা অনেক আছে, নো ডাউট। আমি আগেই সরকারের ক্রিটিক করেছি, কিন্তু আমরা যেহেতু পলিটিক্যাল একটা ডিজাস্টারের পরের একটা জায়গায় এসে দাঁড়ালাম, সেখানে এসে আপনাকে একটা জায়গায় কিন্তু মানতে হবে। যদি আপনি সেটাতে না যান তাহলে আপনি শুধু বটমলেস বাস্কেটের মতো আপনি শুধু সামনের দিকে অগ্রসর হতে পারবেন। শুনেন, আমি একটা কথা এর সাথে যুক্ত করে দিই। বাংলাদেশে যদি ইলেকশন না হয়, অথবা বাংলাদেশে যদি শেখ হাসিনা মার্কার একটা ইলেকশন হয়, অথবা আমাদের রাজনৈতিক দলের বিরোধ যদি এইভাবেই চলতে থাকে, তাহলে এর সুযোগ কিন্তু শেখ হাসিনাই বলবে যে দেখো বাংলাদেশে আসলে ইলেকশন মানে এইরকম। এই জন্যই তো আমি ইলেকশনটা দিইনি, আমি মানে দিন একটা রাতে করে ফেলেছি। সুতরাং আমাদের নিজেদের স্বার্থে রাজনৈতিক দলগুলো আগামী দিনে নিজেদের রাষ্ট্র পরিচালনায় যেই আসবে, আমরা একটা কথা বারবার বলি, সেটি হচ্ছে যে আগামী দিনে কে কনগ্রেচুলেট করবে। সবাই বলছে যে জামায়াতের স্বার্থ, জামায়াত বলছে অন্যের স্বার্থ। না, রাজনৈতিক দলগুলো তার জায়গা থেকে, তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড থেকে জনগণকে সামনে রেখে তাদের বক্তব্য দিয়ে থাকে, নো ডাউট এটা তারা দিয়ে থাকে, কিন্তু লাস্ট অফ অল ইলেকশনের মাধ্যমে সেটা প্রমাণ হয়। অর্থাৎ আপনি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যখন হয়, লেভেল প্লেইং ফিল্ড হয়, তাহলে আমরা তো প্রত্যেকে এতদিন কি অ্যাচিভ করলাম। আমরা যেমন মনে করেন খুব চমৎকার পড়ালেখা করলাম, আমি বললাম আমি ভালো পারি, আপনি বললেন আপনি ভালো পারেন, কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনাকে সেটা প্রমাণ। আমাদের ওই পরীক্ষার জায়গাটা হচ্ছে ইলেকশন, মানে গণভোট না ইলেকশন। আমি বলছি ইলেকশন হতেই হবে, কিন্তু যেহেতু আমাদের এটা কোনো নর্মাল এবং ফর্মাল ইস্যু না, আমরা নর্মাল কেয়ারটেকার সরকারের ইস্যু না, বরং সরকারকে অনেকগুলো জপটা জঞ্জাল পরিষ্কার করে সামনের দিকে অগ্রসর হতে হচ্ছে। সেই জায়গা থেকে গণভোটের মাধ্যমে সেগুলোকে ফয়সালা করে যেতে হবে। আমি শরীফ ভাইয়ের সাথে একটা কথাই মানে যুক্ত করতে চাই। শরীফ ভাই 2বারই এটা বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী একদিকে যেমনি এই দেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে প্রতীক আন্দোলন সংগ্রামে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি, আবার বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমরা, ওই অর্থে যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে কিন্তু এখানে হত্যা করা হয়েছে। এই সকল স্যাক্রিফাইস নিয়েও আমরা মনে করি দেশটা আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থকে সংরক্ষণ করে এগিয়ে যাওয়া দরকার। কিন্তু আমরা আসলে এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা কে দিল্লি না ঢাকা বলছে, না ঢাকা, এই তরুণ প্রজন্ম বলেছে। সুতরাং আমরা এখানে আধিপত্যবাদী চায়না বলেন, ভারত বলেন, আমেরিকা বলেন, সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী কারোই আমরা এখানে। আমার প্রশ্নটি আরেকটি ছিল, যেটি হচ্ছে আপনি বলছিলেন যে আগে গণভোট হতে হবে তারপরে জাতীয় নির্বাচন। এখন বিএনপি যদি বলে যে গণভোটে তারা আগে গণভোট হলে তারা সেই নির্বাচন করবে না, বিএনপি এর ব্যাপারে তাদের বক্তব্য তারা দিয়েছে। প্রথম তো তারা গণভোটে চায়নি, প্রথম তারা, আমি আগেই বলেছি, প্রথম কিন্তু বিএনপি অনেক কিছুই, বিএনপি প্রথম বলছে যে এই সরকারের সংস্কার করার কোনো ইয়ে না, এই সরকারের শুধু কাজ হলো একটা ইলেকশন। কিন্তু বাই ফ্রেম ওয়ার্ক করতে করতে তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন গণভোটটা টাইম নিয়ে কিন্তু এখন একটা বিপত্তি আছে, কিন্তু আজকে দেখলাম তো সেটি রেফারি নিয়ে অথবা আরো অনেক প্রশ্ন তাদের একসাথে দেখা দিল। তো সেগুলো কি হয়তো ওনারা ক্যাটেগরিক্যালি বললে আমরা বুঝতে পারবো যে কোনটার প্রতিফলন হয়নি, এবং এই ব্যাপারে আমাদেরও বক্তব্য আছে, আমরাও সেটা দেব। আমার বক্তব্য সেই জায়গায় না, আমি বলতে চাচ্ছি যেমন আমরা পিয়ার পদ্ধতি বলেছি,
যে আমাদের আজকে কি এখন পিয়ার পদ্ধতিতে নিম্নকক্ষে ইলেকশন হবে কিনা, এটা কিন্তু এখনো সেটেল না। কিন্তু তারপরেও আমরা বলছি যে আমাদের প্রত্যেকের অপিনিয়ন থাকবে, আমাদের মত থাকবে, কিন্তু এটা না হইলেই এটা নয়, এটা না বলে বরং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিপ্লবোত্তর বাংলাদেশে ঐক্যতার ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত। আমরা সেটাই প্রত্যাশা। আমরা শেষ করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।